ঠাকুরের কাছ থেকে সাধু উপাধি পাওয়ার পরেও অনেকেই ওনার সঙ্গে মিশতে চাইতেন না। আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হলে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে অনেকেই তাকে ডাকতেনও না, এ খবর আমি শুনেছি। শুধু তাই নয়, সম্ভবত 1983-84 সালে দাদু অর্থাৎ পিয়ার ঠাকুর আমাকে একদিন বললেন যে কিছু কিছু অবৈধ কর্ম চলছে, তোরা এগুলো দেখিস, আমার তো আর সময় নেই। দেখ, মতুয়া সাহিত্যের সম্রাট, মতুয়া সাহিত্যের সম্রাট, প্রথম সম্রাট হলেন তারকচন্দ্র সরকার, দ্বিতীয় সম্রাট অশ্বিনী গোসাই, কিন্তু তাদের কপালে একটুখানি তামা কিংবা একটু লোহা কেউ জুটলো না। সোনা জুটলো কার কপালে? গোপাল হালদারের কপালে। সোনার মানুষ গোপাল লিখে আমার কাছে নিয়ে এসছে যে তুমি একটু দেখো। মহানন্দ হালদার, আচার্য মহানন্দ হালদার লিখে খাতায় করে নিয়ে এসছে যে এইগুলো লিখেছি, তুমি একটু দেখো। তো গুরুচাঁদ চরিত লেখার দায়িত্ব ওকে দিয়েছিলাম। অনেক জায়গায় ও ইচ্ছে মতো লিখেছে, যেন গুরুচাঁদের থেকেও পরে গোপাল সাধু, তাতেও আশা মেটেনি। আবার আলাদা করে বই লিখেছে সোনার মানুষ গোপাল সাধু। তো তোরা এগুলো দেখিস। যাই হোক, উনি চলে গেলেন, সব প্রসঙ্গে আর আমি যাইনি। আপনারা শুনতে পাচ্ছেন গোপাল সাধু সম্পর্কে কত বড় বাজে মন্তব্য তিনি এখনও করে যাচ্ছেন। আমি একটু প্রমাণ দেখাচ্ছি। পিয়ার ঠাকুর কি এই কথা ওনাকে বলেছিলেন? উনি একের পরে এক মিথ্যার জাহাজ তৈরি করছেন। আমার সম্পর্কে তো অনেক কিছু বলছে, কেন আমাকে মানব দরদী সুকেশ মিত্র বলা হয়, আরও অনেক, এগুলো পাত্তা দেওয়ার দরকার নেই। মূল পয়েন্টে আসি। দেখুন, গোপাল সাধুর বিষয়ে আবার তিনি বলছেন। গোপাল সাধু সম্পর্কে তিনি তার ডাকাতের জায়গাটার থেকে তিনি একটু বিরত থাকলেও তার ইঙ্গিত কিন্তু অন্যরকম। এখনও অবহেলা অবজ্ঞা করে যাচ্ছেন। পিয়ার ঠাকুর যদি গোপাল সাধু সম্পর্কে এত বাজে মন্তব্যই থাকবে, তবে যখন গুরুচাঁদ চরিত তিনি দেখালেন, পাণ্ডুলিপি দেখালেন, তখন কেন তার নিষেধ করলেন না? এবং পিয়ার ঠাকুর গোপাল সাধু ঠাকুরকে ভীষণ ভালোবাসতেন, তার প্রমাণ তার চিঠির মধ্যে কি রয়েছে। গোপাল সাধু ঠাকুরকে চিঠি দিয়েছিলেন পিয়ার ঠাকুর। কি লিখেছেন সেই চিঠিতে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গুরুচাঁদ চরিতের 517 পৃষ্ঠায় রয়েছে, দেখে নেবেন কি আছে। শ্রীচরণ কমলেশু অসংখ্য প্রণিপাত পূর্বক নিবেদন, এই বিলেত আসিয়া অবধি আপনাদের নিকট কোনো পত্রাদি লিখিতে পারি নাই, তবে আপনাদের কুশল সংবাদ অন্যান্য পত্র হইতে অবগত হইয়া থাকি। অদ্য শ্রীমান মহানন্দের পত্র পাইলাম, বোধহয় শুনিয়া থাকিবেন আপনাদের আশীর্বাদে আমি ব্যারিস্টারি পাশ করিয়া ব্যারিস্টার হইয়াছি। আগামী বৎসর এই সময় বাড়ি ফিরিব। এবৎসর হাইকোর্টের কার্যাদি শিক্ষা করিবার জন্য এখানে থাকিতে হইতেছে। বিশেষ আর কিছু লিখিবার নাই। আশীর্বাদ করিবেন যেন মঙ্গলমতো থাকিয়া আগামী বৎসর দেশে ফিরিতে পারি। তারপর কথা, এই দীর্ঘ 3 বৎসর কাল বিদেশি লোকের সহিত বাস করিয়াও আমি মতুয়াদের ভুলিতে পারি নাই। ঠাকুরদার অভয় বাণী ভুলিয়া যাই নাই। জগতের নানা স্থান দর্শন করিয়াছি এবং আরও করিব, কিন্তু তাহার মধ্যে প্রাণে প্রাণে বুঝিয়াছি ঠাকুরদাদার মতো লোক আর এই ব্রহ্মাণ্ডে নাই। তাহার অনুগ্রহে আমার এত সৌভাগ্য হইল। অতএব তাহার আদেশ পালনেই আমার জীবনের সর্বপ্রথম কর্তব্য। দেশে ফিরিয়া আমিও আবার মতুয়া ধর্মে দীক্ষিত হইব। ভোগ বিলাসিতায় কোনো কালে লোকের সুখ হয় নাই এবং হইবেও না। সেই জন্যই ঠাকুর সর্বত্যাগী ছিলেন। আমার ঠিকানা উপরে ইংরেজিতে ছাপানো অক্ষরে দেওয়া হইল। যদি দয়া করিয়া পত্রের উত্তর দেন, তবে বড়ই সৌভাগ্যবান মনে করিব। ইতি সেবক শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর। এবং মহানন্দ হালদারকে এখানে তার যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। গোপাল সাধু সম্পর্কে কত সুন্দর যে তিনি দেশে ফিরিয়া মতুয়া হইবেন, এবং গোপাল সাধু কত সুন্দর তার খবর নিতেন। তা গোপাল সাধুকে তিনি খারাপ বলছেন, সে যদি ডাকাত হবে, তবে গোপাল সাধুকে এত সুন্দর চিঠি তিনি করবেন? এরকম অজস্র প্রমাণ আছেন। কিন্তু মহামান্য লেখক, আপনি এখনও মিথ্যার জাল থেকে বেরোতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন মতুয়া জগৎ থেকে আপনাকে কিভাবে তিরস্কার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মোবাইল থেকে আপনাকে কত বদনাম করা হচ্ছে।
আপনি এত বড় মিথ্যুক প্রমাণিত হচ্ছেন কেন? কেন সত্যকে স্বীকার করতে এত ভয়? আপনি লিখেছেন গুরুচাঁদ ঠাকুর নাকি আম্বেদকরের সঙ্গে দেখা করেছেন। কি প্রমাণ আছে আপনার কাছে বলুন? তারপরে গোপাল সাধু ডাকাত ছিলেন, এটা আমি বলছি আপনাকে, এটা অনেকবার আপনাকে বলা হয়েছে। আপনার কি বলবো, আপনি যদি সমবয়সী হতেন তবে অন্য ভাষায় বোঝা যেত, কিন্তু আপনি যে একজন শিক্ষক দাবি করছেন, আপনার অনেক ডিগ্রি, তো সেটা বড় কথা না। আপনি শিক্ষক মানুষ, অনেক দিন মতুয়া ধর্ম আন্দোলন করেছেন, সে মিথ্যায় করুন সত্যে করুন করেছেন, কিন্তু প্রজন্ম যখন শিক্ষিত হয়েছে আপনার তো সত্যের আলোয় আসা উচিত। লীলামৃতের আদি লীলামৃত আপনি বারবার, আপনি দেখলাম আবার সেই সেকেন্ড অডিশনে লীলামৃত দেখাচ্ছেন। আপনি কেন কেন আপনি আদি লীলামৃতটা দেখাচ্ছেন না? আদি লীলামৃতে ওই ধরনের মৈথিলী ব্রাহ্মণ, ব্রহ্মবংশ ওসব কিচ্ছু নাই। আপনি আদি লীলামৃতটা পড়বেন, যদি না থাকে আমাকে বলুন, আপনাকে একটা আদি লীলামৃত দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, এখানে 1286 সালে গোলক গোস্বামী মারা যায় 29শে বৈশাখ। আর সেখানে যে পাষণ্ড গোপাল ছিল, সেই পাষণ্ড গোপালের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলায়। আর লক্ষ্মীখালীর যে গোপাল সাধু, তার বয়স 6 বছর। আপনাকে এটা বোঝাতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। আপনি তো শিক্ষক মানুষ, আপনার বুঝতে এত দেরি হয় কেন? আপনি তো ক্লাসে পড়িয়েছেন, আপনি তো যাত্রা নাটকে অভ্যস্ত, আপনি এটা বুঝতে পারেন না? আপনি বোঝেন না? আপনি বাংলা ভাষা বোঝেন না? আমি তো বলতে পারি না যে আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বোঝেন না। আমি তো বলতে পারছি না যে আপনি বাংলা ভাষা বোঝেন না। আপনাকে বারবার বলা হচ্ছে যে এটা 1940 সালে বাংলা 1337 সালে 6 জ্যৈষ্ঠ 28 কার্তিক শ্রী শ্রী হরিলীলামৃত মহাগ্রন্থকে সংস্কার করার জন্য ওরাকান্দি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রিয়ারঞ্জন ঠাকুর, যাকে আপনি দাবি করছেন, আপনার ওই থাক সেটা বললাম না, আপনি দাবি করছেন আপনার দাদু, সেখানে 3,000 মানুষের উপস্থিতিতে শিক্ষিত পাগল গোসাইদের নিয়ে তিনি সভা করে তিনি এখানে কি করলেন, তিনি দ্বিতীয় সংস্করণে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্বপুরুষ রামদাস ঠাকুরকে মৈথিলী ব্রাহ্মণ রূপে প্রতিষ্ঠা দিতে মাননীয় পিয়ার ঠাকুরের নির্দেশ অনুসারে আচার্য মহানন্দ হালদার মহাশয় যুক্ত করেছিলেন। এই রেজিস্টার্ড এখনও ওরাকান্দিতে আছে। আপনি একটু ওরাকান্দি যান, গিয়ে তাদেরকে বলুন যে সেই মিটিংয়ের রেজুলেশনটা দেখি। আপনি তো দেখেন না, আপনি শোনা কথা লেখেন। আপনাকে আমি বলছি, আপনি সতর্ক থাকুন। আপনি যদি আপনার বই সংস্কার না করেন, আপনি যদি এই মিথ্যাকে স্বীকার না করেন, সত্যিই আমি আইনের কাছে যাব। আজকে আমাকে আজকে বিরাট কাকু ডেকেছেন, আমি সেখানে যাব, এখনই বেরোবো। তারপরে দেখা যাক কী করা যায়। আপনার এই মিথ্যা তথ্য, এগুলো আমরা মানতে পারছি না। ঠাকুর উপাধিতে ভূষিত হন এবং সেইভাবে এখন চলছে। সুকেশ মিত্র ঠাকুর বাড়িতে গেছেন, মমতা ঠাকুর অর্থাৎ আমার মামির সঙ্গে কথা বলেছেন, মামিকে উত্তেজিত করার চেষ্টা। আমি তাকে উত্তেজিত করিনি, তার বাচনভঙ্গি দেখলেই বোঝা যায় তিনি কি বলতে চেয়েছেন। এবং কদিন আগে ইউনিভার্সিটি হলে কলেজে বসে মাননীয় মমতাবালা ঠাকুর, এই ছিল প্রশ্নটা, লক্ষ্য করুন। সেই লেখক তার বইতে লিখেছেন হরিগুরুচাঁদ ঠাকুরের বংশধর চক্রবর্তী বংশধর, তারা চক্রবর্তী। এটা কি তুমি মেনে নিচ্ছ? আরে আমি তো আজকেই শুনলাম, তো জানি না। আমি আমার শ্বশুর ছিল কৃষ্ণ ঠাকুর, আমার হাজব্যান্ড ছিল, বড় মা ছিল, তাদের কাছে তো আমি আজকে কিছু শুনি। ব্রাহ্মণ ছিল বলে আমি সব জানা নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি আজকে নতুন শুনলাম যে চক্রবর্তী। আমি আকাশ থেকে এখন এগুলো আপনারা জানেন, এগুলো দেওয়ার প্রয়োজন মনে করি না। তিনি আমাকে বলেছেন যে প্রতিবাদটা করো। শুধু তিনি না, সবাই বলছেন, সবাই আছে। কিন্তু আপনি যে মিথ্যার বেসাতি খুলে বসছেন, এটার থেকে কি করা যায় আপনি নিজে বিচার করুন। আপনাকে সময় দেওয়া হচ্ছে। যুব সমাজ আপনার উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমি একটা কথা মিথ্যা বলছি না, তারপর আপনি আর একটা মিথ্যা কথা বলছে যে এজন্য আপনাকে মানহানিও করতে পারি। আপনি দেখুন, তিনি তখন এদেরকে
আরো 2-3 জন ছিল। কারা তৈরি করছে, কারা কি করছে, এরা শুনুন কি বলছে, এদের শ্বাস ঘটাবে। এর জন্য আমি মানহানি করব। ঘটাতে গিয়ে সমাজটাকেই নষ্ট করে ফেলছে। এই উত্তরবঙ্গে গেছিল সুকেশ মিত্র, ওখানে একটা কি অনুষ্ঠান ছিল, বাবা মারা গেছে, সেই একটা অনুষ্ঠান, সেখানে গিয়ে কি বক্তব্য দিয়েছে, বক্তব্য রেখেছে, তো চারিদিকের লোকজন খেপে গেছে, খেপে গিয়ে তাদের মারবেই। এবার গৃহকর্তা যার ডাকে গেছে তিনি বিপদে পড়ে গেছেন, তিনি তখন এদেরকে, আরো 2-3 জন ছিল ওর সঙ্গে, তাদেরকে ঘরের মধ্যে আটকেছে। পরে থানায় খবর দিয়েছে, পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে তারপরে তাকে উদ্ধার করে। সেখান থেকে একজন আমাকে খবর পাঠিয়েছে। ওইসব জায়গায় তো আমি বারবার গেছি যাত্রাপালা নিয়ে, যে কলকাতার থেকে একজন, তোমাদের কলকাতা থেকে একজন লোক এসেছিল, এই করে গেছে। দেখুন, কে কোন ভাবে অনুষ্ঠান করবে সেটা তার ব্যাপার, গায়ের জোর করে তো করা যাবে না। সেই পরিস্থিতি এই ভদ্রলোক মিথ্যার বেসাতি দিয়েছে। উত্তরবঙ্গে যে ঘটনা ঘটেছিল সেখানে আমি ছিলাম না, আমি যাইনি। আমি সেদিন ছিলাম ঠাকুরনগরে। সেখান থেকে আমাকে ফোন করা হয়। আমি জানি সেখানে ছিলেন আমাদের অধ্যাপক স্যার ছিলেন, এবং ঘটনাটা ঘটেছে তো আমি ছিলাম না। এই যে আমার নয় মিথ্যা কথা বলছেন, আমি কিন্তু আপনার সম্পর্কে সব নজর রাখছি। আপনার পরিস্থিতি খুব খারাপ জায়গায় যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনাকে যথাযোগ্য সম্মান দিচ্ছি, আপনি মিথ্যা কথা ছাড়ুন, আপনি সত্য কথা বলুন। আপনি না শিক্ষক, আপনি তো ভদ্রলোকের সন্তান, আপনি তো আমাকে আমার পিতামাতাকে নিয়ে অনেক উল্টোপাল্টা বলছেন। আপনি জেনে থাকবেন, গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে এবং বিচরণ পাগলেরকে সহায় নিয়ে আমার বাবা জ্যাঠা তারা স্কুলের জায়গা দিয়েছেন। আমি এগুলো প্রচার করতে চাই না আপনার মতো, তবে আপনি যখন বলছেন আমি যথাসময়ে ভিডিওটা দেখাবো। কাজেই আপনি না জেনে কোনো কথা বলবেন না, আপনি মিথ্যার জনক। আপনাকে মতুয়া সমাজ জানে, এই মতুয়া সমাজ জানে যে আপনি একজন ভ্রান্ত লেখক, একজন মিথ্যাবাদী লেখক, তথ্য বিভ্রান্ত করেন। আপনি মিথ্যা, আপনি পড়াশোনা করেন না, আপনি শোনা কথা লেখেন। আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি তারকচন্দ্র সরকারের আদি লীলামৃত পড়েন, সেটা আপনি পড়ছেন না। আপনি পরবর্তী সংস্করণে কে কী লিখছে সেইটা আপনি তুলে ধরছেন, কিন্তু এই সত্য তুলে ধরার ক্ষমতা আপনার নাই, আপনি জিরো। আপনি আসুন আমার সঙ্গে আলোচনায় বসার আপনার ক্ষমতা নাই। আপনার এত ডিগ্রি রয়েছে, আপনি বলেছেন আমাকে, আপনি বলেছেন যে আপনার সঙ্গে আলোচনা করতে হলে আপনার মতো ডিগ্রি অর্জন করতে হবে। ভাগ্যিস আমাদের প্রধানমন্ত্রী তিনি আপনার মতো বলছে না যে আমার সাথে কথা বলতে হলে তোমারও প্রধানমন্ত্রী হতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলছে না যে আমার সাথে কথা বলতে হলে মুখ্যমন্ত্রী হতে হবে। আপনি যখন ক্লাসে পড়াতেন তখন কি বলতেন যে আমি তোমাদের বোঝাবো যদি তোমরা আমার মতো শিক্ষক হও? আপনি মিথ্যার থেকে সরে আসুন, সত্যকে স্বীকার করুন, যুব সমাজ আপনাকে মাথায় করে নাচবে। হ্যাঁ, আপনাকে যে বাজে ভাষাটা দিয়েছিলাম সেটাই অনুতপ্ত, যদি না দিতাম আপনি শুধরাতেন না। আপনি একটু একটু পথে আসা শুরু করেছেন, কেবল বলা শুরু করেছেন যে আমি একটু এরকম করা শুরু করেছেন, এটা আমার ব্রাহ্মণ তো আছে, চক্রবর্তী নাই, মানে একটু একটু পথে আসছেন। সতর্ক থাকুন, আপনার সামনে মহাবিপদ রয়েছে। আর আপনি মিথ্যা কথা বলবেন না, আপনাকে স্বনির্ভর অনুরোধ করি, মিথ্যা কথা বর্জন করুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।